গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হলো মঙ্গলবার, 11ই ফেব্রুয়ারি। আর এখন সকালবেলা, এখন কটা বাজে? এখন ওই মোটামুটি 7:30 মতন বাজে। আজকে মানি স্কুলে গেছে, ওর আসলে একটু প্রজেক্ট জমা দেওয়ার ব্যাপার ছিল, তো সেই জন্য আজকে ও স্কুলে গেছে। মিষ্টু যায়নি, ও বাড়িতেই রয়েছে। তো এখন বিছনাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি আর চাদরটাকেও টান করে নেব। আর তারপরে চলে যাব ওই রুমের বেডটাতে, ওই বেডটাকেও ক্লিন করে নেব। আর আজ যেহেতু মঙ্গলবার, মন্দিরে যেতে হবে, তো সেই জন্য তাড়াতাড়ি করছি, যত তাড়াতাড়ি বাসি কাজটা সারা যায়। কারণ তারপরে আবার স্নান করে তারপর তো মন্দিরে যেতে হবে, এসে বাড়ির পুজোটা দেব। মঙ্গলবার আর বৃহস্পতিবার করে আমার এত কাজের তাড়া থাকে, মানে ঘুম থেকে উঠেই ভাবতে থাকি কতক্ষণে আমি আমার কাজগুলোকে কমপ্লিট করব। মানে সময় ধরে চলতে হয় যে এই সময়ের মধ্যে আমাকে এই কাজটা করতে হবে, ওই সময়ের মধ্যে ওই কাজটা করতে হবে। তা না হলে আমি সময়ের সাথে যেন তাল মিলিয়ে চলতে পারি না, মানে খুব দেরি হয়ে যায়। আর মন্দিরে গেলে একটা বাইরের কাজে যাচ্ছি, ওটা তো আর সময় ধরে হয় না, কারণ রাস্তাঘাটে জ্যামের ব্যাপার আছে, আসা যাওয়ার একটা সময়ের ব্যাপার আছে। ওই জন্য চেষ্টা করি যতটা ঘরের কাজ মানে সামলে নিয়ে তারপরে বেরানো যায়। ওই জন্য আমি ঘরের যে বাসি কাজগুলো থাকে সেগুলোকে করে নিয়ে স্নান দান করে তারপরেই যাই। যেদিন মঙ্গলবার থাকে, ইচ্ছা থাকে যে পুজোটা দিয়ে, মানে ঘরের পুজোটা দিয়ে একেবারে বেরাবো, কিন্তু হয়ে ওঠে না। কারণ বাবাই উঠে গেলেই আমার আর সেই পুজো টুজো দিতে দেবে না, কারণ ওর তাড়া থাকে। আর ও এমন একজন ব্যস্ত মানুষ, মানে প্রধানমন্ত্রীর থেকেও বেশি ব্যস্ত থাকে উনি। তো মানে ও যদি ঘুমিয়ে থাকে আমি কিন্তু দিব্যি পুজো টুজো দিয়ে নিতে পারি, কিন্তু ও উঠে গেলে ব্যাস আমার আর ঘরের পুজো দিয়ে বেরানো হয় না, সেই এসেই আমাকে দিতে হয়। যখন ঘুম থেকে উঠেছিলাম তখন একদম বাইরেটা মেঘলা ওয়েদার, মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে, কেমন একটা মানে থম মেরেছিল আকাশটা। তা এখন দেখছি যে না, ঠিকই আছে, বেশ রোদ ঝলমলের দিন, মানে পরে রোদটা উঠছে। এই কদিন ধরে নোটিস করছি যে সকালবেলাটা একদম মেঘলা ওয়েদার থাকে, আর মোটামুটি ওই 10টার পর থেকে বেশ ঝলমলিয়ে রোদটা উঠছে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখছেন, সন্ধেবেলা করে আর একদম সকালবেলাটায় কিন্তু বেশ ঠান্ডা লাগছে। ভেবেছিলাম হয়তো ঠান্ডা একদম চলেই গেল, একদম গরমকাল চলে এলো, কিন্তু না, এই কদিন ধরে দেখছি যে সন্ধেবেলাটায় বেশ একটুখানি পাতলা একটা ওড়না হলেও বা একটা হালকা চাদর হলেও গায়ে দিতে হচ্ছে, একটু ঠান্ডা লাগছে। আর সকালবেলাটাও যখন ঘুম থেকে উঠে নিচে নেমে আসি তখন বেশ ঠান্ডা লাগছে। আর হাওয়া দেখেছেন, বেশ ভালো হাওয়া দিচ্ছে। ব্যালকনির দিকটা পুরো দক্ষিণ দিক পড়ে, তো ওখান থেকে একদম হু করে হাওয়া ঢোকে। ওই জন্য সকালবেলার দিকটা ব্যালকনিটা খুলি না, মোটামুটি 11টার দিকে যখন একদম রোদ ঝলমলে দিন হয় তখন হচ্ছে জানলা পত্তরগুলো খুলে দিই। আর ওদিকে তো বাবাই উঠে গেছে, ও উঠে গেলেই আমার তাড়া লেগে যায়। আর এদিকে মোটামুটি আমার ঘরের বাসি কাজ ছাড়াও হয়ে গেছে। এবারে স্নান দান করে জামা কাপড় পরে নিলে আমি একদম রেডি মন্দিরে যাওয়ার জন্য। ও বললো যে ঠিক আছে, তুমি স্নান দান করে রেডি হও। ও স্নানে গেছে, ও বেরালে আমি স্নানে ঢুকবো, তারপরে হচ্ছে মন্দিরে যাব। গুড মর্নিং। ঘড়ির কাঁটা এখন 11টার ঘরে। এই ঘরের সমস্ত বাসি কাজটা সেরে স্নান দান করে একটা কাঁচা বস্ত্র পরে যাচ্ছি মন্দিরে। আজকে যেহেতু মঙ্গলবার, যাচ্ছি হনুমানজির মন্দিরে পুজো দিতে। ওখান থেকে যাব মনসাবাড়ি দুধকলা দিয়ে পুজো দেব, তারপর একটু ব্যাংকে কাজ আছে, মিটিয়ে বাড়িতে আসবো। বাড়িতে এসে আবার রান্নাবান্না আছে। তো চলুন, বাবাই অনেকক্ষণ ধরে রাগারাগি করছে, দেরি হয়ে গেছে। ওর সাথে কোথাও যাওয়া মানে হাতে সময় ধরে যেতে হবে। আরে বাবা, স্নান করার সময়টুকু তো দে। ও স্নান করে বেরালো, তারপর তো আমি ঢুকবো, ও সময়টা দেবে না, ওর এত ব্যস্ততা। ঠিক আছে, চলুন, এসে আবার কথা হচ্ছে। এসে আবার রান্নাবাড়ি রয়েছে, জামা কাপড় কিছু কেচেছি, ওগুলো মিলতে হবে। তো চলুন।
আর এই যে মাছ ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু মনে হচ্ছে করতে হবে না, কারণ এখানে শাশুড়ি এই যে সর্ষে ইলিশ দিল, আর এদিকে মা দিয়েছে চিংড়ি মাছের মালাইকারি। মালাইকারি বলতে সর্ষে পোস্ত দিয়ে ভাপা মনে হয়, আর এখানে ইলিশ মাছের ভাপা। এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম। তাহলে এক কাজ করি, মাছটা তুলে রেখে দিই, মাছ আর করতে হবে না, আমার জন্য নিরামিষ কিছু করে নিই। আর এখানে বাসনপত্রগুলো খালি করতে হবে, রান্নাটা বসিয়ে নিয়ে তারপর বাসনগুলো খালি করে নেবো, চটপট চটপট করে নিই। মিষ্টুর আবার পড়াতে আসবে, তার আগে ওকে খেতে দিতে হবে। ভাতটা হয়ে গেলে ওকে খেতে দিয়ে দিতে পারবো এই দুটো পদ দিয়ে। ঠিক আছে, চলুন। এখানে ডাল সিদ্ধ করে নিয়েছি, মুসুর ডাল করবো পাতলা করে। এখানে ব্রোকলি আলু ভাজছি, আর এদিকে ভাত তো হয়ে গেছে। ঢ্যাঁড়স কেটে রেখেছি, ঢ্যাঁড়স দিয়ে একটু তরকারি করবো। আর ওদিকে মিষ্টুকে খাইয়ে দিয়েছে, দুটো থেকে পড়া ছিল, তো খেয়ে দিয়ে চলে গেছে। ম্যাম আসার সময় হয়ে গেছে, আমি পরে খাবো, বাবু আসুক স্কুল থেকে, তারপর আমরা দুজন খাবো। আর এই তো রান্নাঘর সাপটে নিয়েছি, রান্নাবান্নাও হয়ে গেছে কমপ্লিট। এ কটা বাসন আছে, মেজে নেবো। আর আজকে রান্নাবান্নাগুলো দেখালামই। এদিকে দু রকম মাছ রয়েছে ওদের, আর আমার জন্য এখানে রান্না করেছি। এখানে পাতলা করে মুসুর ডাল, আজকে 5 ফোড়ন দিয়েছি ফোড়নে। এখানে এটা দেখাই, এখানে আছে আলু আর ব্রোকলি ভাজা, আর এখানে আছে ঢ্যাঁড়সের তরকারি। এই গরম এসছে না, এই গরমে আমরা এই তরকারিটা খুব খাই। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঢ্যাঁড়সের এই পাতলা মিষ্টি মিষ্টি হালকা এই তরকারিটা খুব ভালো লাগে খেতে। আমি আর মানি তো ভীষণ ভালো খাই, কারণ ঢ্যাঁড়স আমার প্রিয় সবজি। ঢ্যাঁড়সের যে কোনো জিনিস আমার ভীষণ ভালো লাগে, সে ঢ্যাঁড়স ভাজা হোক, ঢ্যাঁড়স ভাতে হোক, ঢ্যাঁড়সের তরকারি হোক, সব কিছু। আর সকালে কি হয়েছিল, এই যে তেলের প্যাকেটটা, এর মধ্যে অনেকটা তেল ছিল, কারণ এই যে আমার যে তেলের জারগুলো রয়েছে এগুলোতে না ওই 800 মতন তেল ধরে, আর 200 মতন তেল এর মধ্যে ছিল। আর মুছে আমি রান্নাঘর পরিষ্কার করে যখন উপরে গেছি কাজে, এসে নিচে এসে দেখি এখান থেকে এটা এরকম পড়ে গেছে, আর এখানটায় পুরো তেলের তেল, পুরো আবার সব কিছু মানে ভালো করে মুছতে হলো। আর কতটা তেলও নষ্ট হলো, কি করে পড়লো কি জানি। ভালো করে কিন্তু মুখে গার্ডার দিয়ে বাঁধা রয়েছে। আর এই ন্যাকড়াটাকেও ভালো করে কাচতে হলো, এটা দিয়ে মুছেছিলাম পুরো। খাওয়া দাওয়া করে নিয়ে যে থালাগুলো বেরোবে একবারে মেজে নেবো। আর ওদিকে মানিও এসে গেছে, ও স্নানে গেছে, ও স্নান করে বেরোলে আমি আরও খেয়ে নেবো। আর এখানে মানি আমার জন্য আলু কাবলি আর ফুলের আচার নিয়ে এসছে। আপনাদের সাথে কথা বলার আগেই আমার অর্ধেক শেষ করা হয়ে গেছে। আমার যে কী প্রিয়, এগুলো খেলে স্কুল জীবনের কথা মনে পড়ে। আর ওদেরকে বলাই থাকে যে স্কুল থেকে আসার সময় মাঝে মাঝে আমার জন্য এগুলো নিয়ে আসবি। তো চলুন খেয়ে নিই, প্রায় 3:30 মতন বাজতে যায়। এখন বিকেল 4টে মতন বাজে, এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম। মিষ্টি তো আগেই খেয়ে নিয়েছিল, ওকে খাই দিয়েছিলাম। মানি আর আমি এইমাত্র খেলাম। ও স্কুল থেকে এলো 3টের সময়, তারপর স্নান দান করে ও বেরোতে মোটামুটি 3:30। তো তারপরে এই যে এখন খেয়ে দিয়ে বাসনগুলো মেজে নিচ্ছি। বেশি বাসন পড়িনি, অল্প কটা বাসনই আছে, হাতে হাতে মেজে নিলে বেশিক্ষণ লাগে না। আর দেখবেন একটা জিনিস লক্ষ্য করে, হাতে হাতে বাসন মেজে নিলে বেসিনে কিন্তু বাসন বেশি জমে না। আর এর ফলে সুবিধা কী হয়, বেসিনটাও পরিষ্কার থাকে, আর বাসন মাজার সময় গায়ে লাগে না, চটপট হয়ে যায়। আমি তো এটাই করে থাকি, বাসন মোটে পড়তে দিই না, সঙ্গে সঙ্গে একটুখানি ডলে নিই, তাহলে কি হয় একদম মাথাটা টেনশন ফ্রি থাকে। আমার চ্যানেল যদি নতুন কেউ কোনো বন্ধু যদি ভিজিট করে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে একটু লাইক করে দিও, আর কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না, কারণ তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। সবসময়ের জন্য আমি একটা কথাই বলে থাকি, কারণ তোমাদের সঙ্গে তো সামনাসামনি আমার কখনোই দেখা হয় না, তো কমেন্টসের মাধ্যমে তোমাদের আমার প্রতি কী ভালোবাসা রয়েছে, কী বিদ্বেষ রয়েছে সেটা আমি জানতে পারি। আমার কোথায় ভুল আছে, কোথায় ঠিক আছে সেগুলোও জানতে পারি। তো একটা কী বলুন তো, কানেক্টিভিটি তৈরি হয়, একটা কানেকশান হয় আপনাদের সঙ্গে আমার, এটাই, আর কিছুই না।
আর এই ট্রাইপ্লাইয়ের কড়াইগুলো যে রয়েছে এগুলোতে রান্না করার একটা সুবিধা কি, মানে একটু ডলাতেই একদম চকচকে হয়ে যায়, আবার একেবারে নতুনের মতন চকচক করে, যেহেতু স্টিল। আর স্টিলে তো বেশি আমাদের প্রেশার দিতে হয় না, অ্যালুমিনিয়ামের কড়াইতে যেমন অনেকটা প্রেশার দিতে হয়, কারণ তরকারি বা মাছের ঝোল যাই করি না কেন একটু হোল দিতে ভাপ চলে আসে, তো সেটা ভালো করে পরিষ্কার করতে লাগে, নাহলে দেখতে বড্ড বাজে লাগে। কিন্তু এই ট্রাইপ্লাইয়ের কড়াইতে একটুখানি ডললে একদম পরিষ্কার হয়ে যায়। আর এদিকে বাসন মাজা হয়ে গেছে, ভালো করে কলটাও মেজে নিলাম, বেসিনও পরিষ্কার করে নিয়েছি, আর যে কাপড়টা ছিল সেটা ধুয়ে রেখে দিয়েছি। ব্যাস, আজকের মতো বকবক এখানে স্টপ করলাম। টাটা।